ইরান সমর্থিত 4 গোষ্ঠীর হামলায় কোণঠাসা ইসরায়েল, ফিলিস্তিনের জয় কি খুব কাছে? কাজে আসেনি আমেরিকার নিষেধাজ্ঞা, ব্যবসা বাড়িয়ে পোয়াবারও রাশিয়া ও ভারতের। আম্বানি পরিবারের রাজকীয় বিয়ে ঘিরে বিরক্ত কেন মুম্বাইবাসী, কেন বিড়ম্বনায় তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান সমর্থিত 4 সশস্ত্র গোষ্ঠীর তীব্র হামলায় কোণঠাসা ইসরায়েলি বাহিনী। একদিক থেকে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা, আর অন্যদিকে ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে ইরান সমর্থিত 3 গোষ্ঠী হিজবুল্লাহ, হুথি আর ইরাকি প্রতিরোধ বাহিনী। চতুর্মুখী হামলায় দিশাহারা ইসরায়েলি বাহিনী। শেষ পর্যন্ত কি ইরান সমর্থিত এই গোষ্ঠীগুলোর মাধ্যমেই আসবে ফিলিস্তিনের জয়? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন শহীদ আরাফাত। ইসরায়েলি নৃশংস ও বর্বর হামলা থেকে অসহায় নিরীহ ফিলিস্তিনদের রক্ষায় যখন আরব ও মুসলিম দেশগুলো সহ গোটা বিশ্বের কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, তখন গণহত্যাকারী ইসরায়েল ও তার মিত্রদের রুখতে গেল 9 মাস ধরেই হামলা চালাচ্ছে ইরান সমর্থিত 3 গোষ্ঠী হিজবুল্লাহ, হুথি আর ইরাকি প্রতিরোধ বাহিনী। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে সেখানকার কয়েকটি জায়গায় আগুন ধরে যায়, গুরুতর আহত হয় একজন। আরেক গোষ্ঠী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেল আবিবের জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলায় ভেঙে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। গাজায় যুদ্ধবিরতি না হলে হুথিরাও তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়ে দিয়েছে। আর ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি ব্যাপক হামলা চালায় ইরান সমর্থিত ইরাকের প্রতিরোধ বাহিনী। এছাড়া ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালায় তারা। এতে হাইফা এবং ইলাদ বন্দরের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলছে, গেল 9 মাসে তাদের লাগাতার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আর গাজা শহরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি করছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনিদের প্রতিরোধে অনেকটা আতঙ্কের মধ্যেই গাজায় পা ফেলছে ইসরায়েলি সেনারা। এমন চতুর্মুখী হামলায় দিশেহারা হত্যাকারী ইসরায়েল। তবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলে এবং হামলা বন্ধ করলে দেশটিতে আঘাত হানা বন্ধ করবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে যায় এবং বিষয়টি ফিলিস্তিনিরা মেনে নেয়, তবে আমরাও মেনে নেব। গাজায় যুদ্ধবিরতি মানে কোনো চিন্তাভাবনা বা শর্ত ছাড়াই হিজবুল্লাহ ইসরায়েলের সব ধরনের হামলা বন্ধ করবে। কিন্তু কোনো ধরনের চুক্তি না হয়ে গাজায় এভাবে ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে আমরাও বিষয়টি মেনে নেব না। আমরাও ইসরায়েলে হামলা চালিয়ে যাব। শুধু বাইরেই নয়, যুদ্ধ বন্ধের জন্য ঘরের ভেতরে ব্যাপক চাপের মুখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির জনগণ ও বিরোধী দল ছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছে। তবে বেপরোয়া নেতানিয়াহু যুদ্ধ বন্ধ না করে উল্টো হামলা বাড়িয়েছে। গাজার খান ইউনিসের একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 29 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফুটবল খেলতে থাকা অবস্থাতেই হঠাৎ হামলায় মৃত্যু হয় তাদের। গাজা দখলের স্বপ্নে সেখানকার প্রতিটি নাগরিককে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে গাজা ছেড়ে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। বলছে প্রয়োজনে নিজ ভূমিতে প্রাণ দেবে তারা। এই অবস্থায় লতাপাতা খেয়ে বেঁচে থাকার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজাবাসী। আপনি দেখছেন আমরা এখানে খাবার হিসেবে গাছের পাতা সংগ্রহ করছি। আমাদের বাড়িতে ভয়াবহ হামলা হয়েছে। আমি প্রাণে বাঁচতে সন্তানদের নিয়ে এখানে আশ্রয় নিয়েছি। বোমার ভয়ে বাইরে হাঁটার উপায় নেই। আমার সামর্থ্য থাকলে সন্তানদের একটি নিরাপদ স্থানে নিয়ে যেতাম, তাদের বোমার বাইরে রাখতাম। আমরা অনেক খারাপ সময়ের সাক্ষী। ইসরায়েলি সেনারা আমাদের রাস্তায় দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে। ভয়াবহ রকেট হামলার জেরে আরও 3 দিন আগে আমরা গাজা ছেড়ে এসেছি। সেখানকার পরিস্থিতি বর্ণনা করার মতো না। পরিস্থিতি খুবই খারাপ। আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে যেতে চাইনি। ইসরায়েলি সেনারা আমাদের সেখানে যেতে বাধ্য করেছে। গাজাবাসী বলছে, মৃত্যু উপত্যকার ফিলিস্তিনিরা কারো কাছে মাথা নত না করে লড়াই করে বাঁচতে চায়, আর মরতে হলে লড়াই করেই মরতে চায়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে দোহায় আবারও আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিশর ও কাতারের প্রতিনিধিরা। এবারের আলোচনায় সফলতার আশা যুক্তরাষ্ট্রের। তবে গাজায় অবিরাম ইসরায়েলের হামলা আর ভূখণ্ডটি ছেড়ে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
একের পর এক ব্যর্থ প্রচেষ্টা শেষে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন দফায় আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস, ইসরায়েলের পক্ষে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বার, মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল ও কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দোহায় চলছে বুধবার থেকে শুরু হওয়া এই আলোচনা। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ৩ ধাপের একটি প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনা চলছে। এর প্রথম ধাপে কার্যকর করা হবে অস্থায়ী যুদ্ধবিরতি। ধারাবাহিকভাবে তা স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাবে। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এরই মাঝে প্রথম ধাপের ব্যাপারে আলোচনায় অংশ নেয়া সব পক্ষ একমত হয়েছে। তবে প্রথম ধাপ শেষে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলের সাথে অব্যাহতভাবে সমঝোতা আলোচনা চালিয়ে যাবে। এ ব্যাপারে লিখিত নিশ্চয়তা চায় হামাস। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছেন যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যেতে কিছু শর্ত আরোপ করতে, যার ভিত্তিতে পূর্ব শর্ত পূরণ না হলে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করতে পারবে। আলোচনায় অগ্রগতি হয়েছে জানিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে আশাবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা বলছেন, যুদ্ধবিরতি বিষয়ে একটি সমঝোতা চুক্তি হবার সম্ভাবনা আছে, তবে অনেক জটিল আলোচনা শেষে সেখানে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে চলমান এই আলোচনার মাঝেই গাজায় জাতিসংঘের স্থাপনা, স্কুলসহ বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলি বাহিনী নতুন করে গাজা সিটি থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়ায় ক্ষুব্ধ প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতে করে আলোচনা ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছে তারা। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে ইউক্রেন ও গাজা প্রশ্নে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ঊর্ধ্বে তুলে ধরতে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা বলছে ন্যাটো ও পশ্চিমারা। গাজার ক্ষেত্রেও একই নীতি অনুসরণের কথা থাকলেও তা দেখা যাচ্ছে না। পশ্চিমারা অবশ্যই এই দ্বৈত নীতির দোষে দুষ্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার ভয়ে এবার আন্তর্জাতিক সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে যাবার পথে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রে বিরতি নেওয়ার কথা ছিল নেতানিয়াহুর, কিন্তু গ্রেপ্তার হওয়ার শঙ্কায় শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ফ্লাইটে ওয়াশিংটনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এবার গ্রেপ্তার হওয়ার শঙ্কায় পড়ে আন্তর্জাতিক সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার ভয়েই তিনি এমন কাণ্ড করেছেন বলে জানা গেছে। আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসের সামনে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোর তথ্য বলছে, নেতানিয়াহুর ওয়াশিংটন যাওয়ার পথে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে যাত্রাবিরতি নেওয়ার কথা ছিল, কারণ এই দুটি দেশকে ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে নেতানিয়াহুর কার্যালয়ে শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ফ্লাইটে ওয়াশিংটনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছিলেন। বিচারকদের একটি প্যানেল বর্তমানে এই ওয়ারেন্টগুলো অনুমোদন করা হবে কিনা তা নিয়ে আলোচনা করছে। যদি এটি অনুমোদিত হয় তাহলে ১২৪টি আইসিসি সদস্য দেশ নেতানিয়াহুকে আটক করতে বাধ্য হবে। তবে এক্ষেত্রে শর্ত হল নেতানিয়াহুকে তাদের ভূখণ্ডে প্রবেশ করতে হবে। আইসিসি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযুক্ত নয়। এই আদালতের সিদ্ধান্তগুলো মেনে নেওয়া বাধ্যতামূলক। নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ না হওয়ায় সেখানে ভ্রমণ করা নেতানিয়াহুর জন্য নিরাপদ। যদিও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গেলে দেশটির সাধারণ জনগণের সমালোচনার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ আর ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার কারণে সীমান্ত এলাকাগুলো জনশূন্য হয়ে পড়েছে। লেবানন ও ইসরায়েল সীমান্ত এলাকা থেকে সরে যেতে শুরু করেছে বেসামরিক নাগরিকরা। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের বহু ফসলি জমি নষ্ট হয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ভিডিও ফুটেজে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ড্রোন পাঠানোর সক্ষমতা প্রদর্শনের পর বুধবার রাতে উত্তর ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে লেবানন। অধিকৃত গোলান মালভূমির বেইত হ্যামেচেস এলাকায় এই হামলা হয়। এতে এক ইসরায়েলি সৈন্য আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি বাহিনী বলছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে 3টি ড্রোন প্রবেশ করে। এ সময় সাইরেনও বাজেনি। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন আটকাতে ব্যর্থ হওয়ার পর এর কারণ খুঁজতে তদন্তে নেমেছে ইসরায়েলি বাহিনী। হামলার পর দক্ষিণ লেবাননের আইতাল শাব, রাব আল থালাথিন, আল আদৌশিয়ে এবং খিয়াম সহ বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ পোস্ট এবং সামরিক যান লক্ষ্য করেও হামলা চালায় তারা। দিন দিন সংঘাত আরও বাড়ার কারণে ইতোমধ্যে দক্ষিণ লেবানন থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে। আবাসিক ভবন ও স্থানীয়দের ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অধিকাংশ ভবনই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অক্টোবর মাস থেকে 90,000-এরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়। লেবাননের দক্ষিণাঞ্চলের লোকজন প্রধানত জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল। সংঘাতের কারণে অঞ্চলটির অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়ে। ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের কারণে বিস্তীর্ণ বন, বাগান, রাবার বাগান এবং কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 9 মাসেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের কারণে ইসরায়েল লেবানন সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে এখন এক বিধ্বংসী অবস্থা বিরাজ করছে। ইফাত জাহান, বাংলা ভিশন। তেল বিক্রিতে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য হয়েছে শাপে বর। ইউক্রেন যুদ্ধের 2 বছরে দেশটির অন্যতম বিশ্বস্ত ব্যবসায়িক মিত্র হয়ে উঠেছে ভারত। সম্প্রতি মস্কোয় নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফর ইঙ্গিত দিচ্ছে গাঢ় হচ্ছে দুদেশের বন্ধুত্ব। তেল গ্যাস বিক্রির পাশাপাশি ভারতকে সমরাস্ত্র ও পরমাণু শক্তি উৎপাদনে সহায়তা দেবে রাশিয়া। বিশ্লেষকদের ধারণা, পশ্চিমাদের বন্ধু থেকেও মস্কোর সাথে গভীর সম্পর্কের ভবিষ্যৎ খুব একটা সহজ হবে না। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তেল রপ্তানিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপের মুখে আছে রাশিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশটির অর্থনীতি। এমন বিপদে পুতিনের ব্যবসায়িক মিত্র হয়ে পাশে আছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। গত 2 বছরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রটি হয়ে উঠেছে রাশিয়ান তেল ও গ্যাসের বিশ্বস্ত ক্রেতা। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় ক্রমেই জোরদার হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক। চিরশত্রু দুই পরাশক্তিকে নিয়ে যে খেলায় মেতেছেন নরেন্দ্র মোদী, কতটা ভালো হবে এর পরিণতি? সোভিয়েত আমল থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ খাতে বিনিয়োগ করে আসছে রাশিয়া। প্রাকৃতিক সম্পদের নিজস্ব মজুত কাজে লাগানোর দক্ষতার কারণে পরমাণু শিল্পে অন্যদের চেয়ে বহুগুণ এগিয়ে আছে পুতিনের দেশ। ক্রেমলিন চেষ্টা করছে যত বেশি পরিমাণ রাষ্ট্রের কাছে বিক্রি করা যায় নিজস্ব পারমাণবিক শক্তি উৎপাদন প্রযুক্তি। সেই ধারাবাহিকতায় ভারতে নতুন করে 6টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি নির্মাণ ও অত্যাধুনিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে রাশিয়া। পারমাণবিক শক্তিতে রাশিয়ার আধিপত্য পুতিনকে সাহায্য করছে বিশ্ব মঞ্চে তার অবস্থান ধরে রাখতে। এই ক্ষমতার কারণেই তাকে ভয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। মুখোমুখি যুদ্ধ সবসময় এড়িয়ে চলতে আগ্রহী পশ্চিমা জোট। কোনো পক্ষেই নেই আমরা, এমন একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতির দোহাই দিয়ে পশ্চিমাদের বন্ধু থেকেও রাশিয়ার সাথে ব্যবসা চালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয় আয় ও প্রভাব বাড়াতে অন্য দেশের কাছে নিউক্লিয়ার টেকনোলজি বিক্রির জোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া। প্রচলিত পারমাণবিক চুল্লি, অত্যাধুনিক ছোট আকারের মডুলার রিয়্যাক্টর এবং হ্যালিও নামে পরিচিত একটি সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি, সাধ্যমতো সবকিছু নিয়ে ব্যবসায় নেমেছেন ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে ক্রেতা রাষ্ট্রের পরিমাণ যত বাড়বে ততই বৃদ্ধি পাবে মস্কোর আয়, সেই সাথে বাড়বে রাশিয়ার প্রভাব।
পরমাণু শিল্পে রাশিয়ার শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য হয়ে উঠছে মাথাব্যথার কারণ। তারাও চেষ্টা করছে নিউক্লিয়ার এনার্জি উৎপাদনে স্বাবলম্বী হতে, কিন্তু দেশে দেশে পারমাণবিক প্লান্ট নির্মাণ প্রকল্পে বর্তমানে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। কয়েক দশক ধরে গড়ে তোলা রাশিয়ার বাজারে ভাগ বসানো আমেরিকা ও তার মিত্রদের জন্য হয়ে উঠেছে কঠিন চ্যালেঞ্জ। রাশিয়ার সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নারাজ পশ্চিমা জোট। মোদির সাম্প্রতিক মস্কো সফর ও পরবর্তী পদক্ষেপগুলোর উপর রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর। কম দামে অপরিশোধিত তেল, নিউক্লিয়ার এনার্জি সহ দুই দেশের মিত্রতা থেকে নানাভাবে ফায়দা পাচ্ছে ভারত। পশ্চিমাদের বন্ধু থেকেও মস্কোর সাথে ব্যবসা চালিয়ে যেতে মোদিকে থাকতে হবে সতর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান সহ বিপুল পরিমাণ অস্ত্র সাহায্যের ঘোষণা দিয়েছে ন্যাটো জোটের দেশগুলো। খুব শিগগিরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে F-16 যুদ্ধবিমানের প্রথম বহর ইউক্রেনে পৌঁছবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নরওয়েও এবছর দেশটিকে যুদ্ধবিমানের আরেকটি বহর দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে। এছাড়া ইউক্রেনকে প্যাট্রিয়ট সহ কয়েক ডজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো। শত্রুতাকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার এসব পদক্ষেপে চরম বদলা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হিজল জবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রুশ বাহিনীর জোরালো হামলা ও অস্ত্রের অভাবে বর্তমানে যুদ্ধে ব্যাপক কোণঠাসা অবস্থায় আছে ইউক্রেন। শত্রু সেনাদের কাছে একের পর এক অঞ্চলের দখল হারাচ্ছে তারা। ঘোর সংকট আসন্ন বুঝে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্রের যোগান চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার কারণে ঠিকঠাক যোগান দিতে পারছিল না পশ্চিমারা। অবশেষে তার সমাধান হলো। ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন থেকে ইউক্রেনকে যুদ্ধ বিমানের বহর সহ বিপুল পরিমাণ অস্ত্র দেওয়ার ঘোষণা এসেছে। এসব অস্ত্র হাতে পেলে নতুন করে তীব্রতা পাবে ইউক্রেন যুদ্ধ, আরও জোরে বেজে উঠবে রণদামামা। বুধবার যুক্তরাষ্ট্র জানায় শিগগিরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে F-16 যুদ্ধবিমানের প্রথম বহর ইউক্রেনে পৌঁছাবে। এরই মাঝে এ প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি গ্রীষ্মেই এসব বিমান যুদ্ধক্ষেত্রে যুক্ত হতে পারবে বলে জানায় তারা। এবছরই ইউক্রেনকে ৬টি F-16 হস্তান্তরের ঘোষণা দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনেস গারো। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ 5টি স্ট্র্যাটেজিক ও কয়েক ডজন টেকটিক্যাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরের ঘোষণা দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। একই সাথে বুধবার ইউক্রেনকে ইতোমধ্যেই সরবরাহকৃত অস্ত্র সংক্রান্ত নতুন ক্ষমতা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেন চাইলে তাদের সরবরাহ করা অত্যাধুনিক স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাতে পারবে। এসব ছাড়াও এদিন F-16 যুদ্ধবিমানের গোলাবারুদ বাবদ কিয়েভকে নতুন করে $৩২৫ মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন করে যুদ্ধের তীব্রতা বাড়ানোর উদ্দেশ্যে ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর নেয়া এসব পদক্ষেপে ব্যাপক ক্ষুব্ধ রাশিয়া। বরাবরই এ ব্যাপারে সাবধান করে আসছে তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনকে F-16 সহ অন্যান্য অস্ত্র সহায়তা দিলেও চলমান যুদ্ধের গতিপথ বদলাবে না। ইউক্রেনকে F-16 দেয়ার এই পদক্ষেপকে ন্যাটোর পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে শত্রুতা বাড়ানোর আহ্বান হিসেবে দেখছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পশ্চিমাদের সরবরাহ করা অন্যান্য অস্ত্রের মতো এসব যুদ্ধবিমানকেও ধ্বংসস্তূপে পরিণত করার হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। বুধবার পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানান, যুক্তরাজ্য যদি ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমোদন দেয়, তবে তার পাল্টা প্রতিক্রিয়া দেখাবে ক্রেমলিন। এর জন্য দিতে হবে চড়া মাশুল। হিজল জবায়ের, বাংলা ভিশন। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে গত 2 সপ্তাহ ধরে একের পর এক বিব্রতকর পরিস্থিতিতে জো বাইডেন একটি বিতর্ক সামলে না উঠতেই সামনে হাজির আরেকটা। পরিস্থিতি আরও ঘোলাটে করে দিলেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী তহবিল সংগ্রাহক হলিউড অভিনেতা জর্জ ক্লুনি।
নিউ ইয়র্ক টাইমসে বাইডেনকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে তার লেখা প্রকাশের পরই বাইডেন বিরোধী আওয়াজ আরও জোরালো হয়েছে। এ অবস্থায় নির্বাচনে লড়াইয়ের অনড় অবস্থান কতক্ষণ ধরে রাখতে পারবেন বাইডেন? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ঈশ্বর ছাড়া নির্বাচনে প্রার্থিতা থেকে সরাতে পারবেন না। কিছুদিন আগেও দৃঢ় আত্মবিশ্বাসের এমন কঠিন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শক্ত মানসিক অবস্থানে থাকতে পারবেন কতক্ষণ? এই প্রশ্ন সামনে টেনে এনেছে পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্ক পরবর্তী জরিপেও বাইডেনের অবস্থান পড়তির দিকে, যা নেতিবাচক প্রভাব ফেলেছে নির্বাচনী তহবিল সংগ্রহে। বিকল্প প্রার্থীর জন্য চাপ বাড়তে থাকায় বৈঠক হয়েছে ডেমোক্রেটিক শীর্ষ নেতাদের। নিজে থেকে দ্রুত সিদ্ধান্ত নিতে 81 বছর বয়সে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন দলের প্রভাবশালী নেত্রী, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এমন অবস্থায় কি করবেন বাইডেন? ঘরে বাইরে চাপ সামলে কতক্ষণ ধরে রাখতে পারবেন নির্বাচনে দৌড়ে থাকার অনড় অবস্থান? ঘোলাটে পরিস্থিতিতে প্রার্থিতা নিয়ে বিতর্কের আগুনে এবার ঘি ঢেলে দিলেন হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি। বাইডেনকে নির্বাচন থেকে সরার আহ্বান জানিয়ে নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগে প্রকাশিত হয়েছে তার একটি লেখা। নিজেকে আজীবন ডেমোক্রেট সমর্থক উল্লেখ করে সদ্য সমাপ্ত ফ্রান্সের নির্বাচনে ডানপন্থী ঠেকাতে 2 শতাধিক নেতার প্রার্থিতা প্রত্যাহারের নজির টেনেছেন। গণতন্ত্র রক্ষার জন্য নেতাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার কথাও বলেছেন। ডেমোক্রেটিক দলের ভেতরে এবং তহবিল সংগ্রহের ক্ষেত্রে এই হলিউড সুপারস্টারের শক্ত প্রভাব রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে সরকারের নীতির সমালোচনা করা জর্জ ক্লুনি ও তার স্ত্রীর সাথে কিছুদিন আগে মতবিরোধে জড়িয়েছিলেন বাইডেন। ক্লুনির মতামতের সমর্থন জানিয়েছেন ভার্জিনিয়ার সিনেটর ও 2016 সালে হিলারি ক্লিন্টনের রানিং মেট টিম কেইন। দলের ভেতরে ও বাইরে ক্লুনির যুক্তির পক্ষে সমর্থন বাড়তে থাকায় বিব্রতকর অবস্থায় পড়েছেন বাইডেন ও ক্লুনিকে 2 ইঁদুরের মারামারির সাথে তুলনা করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। সমালোচনার পরও নিজের ও দলের জন্য আগামী নির্বাচনকে সুবর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। বন্ধুরা, আমেরিকার সুযোগ সম্ভাবনা নিয়ে আমি এখনের মতো কখনো এতটা আশাবাদী ছিলাম না। শুধু আমার জন্য নয়, সবাই মিলে যা করছি তার জন্য। আমি সত্যি বলছি, শ্রমিক সংগঠনের কারণেই 21 শতকে এসেও বিশ্বের মধ্যে এদেশ এত ভালো অবস্থানে আছে। বাইডেনের টালমাটাল অবস্থায় দলের বিকল্প প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে আলোচনা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও এগিয়ে রেখেছেন ডেমোক্র্যাট নেতা, কর্মী, সমর্থক আর বিশ্লেষকরা। বাইডেন নিজের অবস্থানে অনড় থাকলে অপেক্ষা করতে হবে 19 আগস্ট অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত। সম্মেলনের 4000 ডেলিগেটের সিংহভাগ এ পর্যন্ত বাইডেনের পক্ষে থাকলেও পরিস্থিতি যে পাল্টাবেন না সেই নিশ্চয়তা নেই। মেহরাব হোসেন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে শীর্ষধনী মুকেশ আম্বানির ছেলের রাজকীয় বিয়েকে ঘিরে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছে মুম্বাইবাসী। জাঁকজমকপূর্ণ এই বিয়েকে ঘিরে গোটা মুম্বাই পরিণত হয় উৎসবের নগরীতে। তবে আম্বানি পরিবারের উৎসবে ব্যাপক বিড়ম্বনায় পড়েছে মুম্বাইবাসী। এই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বন্ধ রাখা হচ্ছে চলাচলের রাস্তা, কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে হোটেল ভাড়া। আম্বানিদের বিলাসবহুল প্রাসাদের প্রতিবেশীরাও এই উৎসবে খুশি হতে পারছেন না। মীর ফজলে রাব্বের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আম্বানি পরিবারের বিয়ে বলে কথা, রাজকীয় সব আয়োজন ভারত তো বটেই, তাক লাগিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। কিন্তু এসব আয়োজনের জেরে রীতিমতো বিরক্তই হচ্ছেন মুম্বাইয়ের মানুষ। এসব আয়োজন যে পর্যায়ে যাচ্ছে তাতে এটি বিয়ে নাকি বাড়াবাড়ি, সেই প্রশ্নই এখন অনেকের। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে ঘিরে গোটা মুম্বাই এখন উৎসবের মেজাজ। আম্বানিদের অ্যাটলান্টিয়ায় সাজো সাজো রব। তবে এই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বিড়ম্বনায় পড়েছে মুম্বাইবাসী। 12 থেকে 15 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে গোটা এলাকার রাস্তা। এরই মধ্যে ধীর হয়ে গেছে যানবাহনের গতি। এ যেন রাজার জন্য রাজ্যবাসীর জোরপূর্বক সম্মান প্রদর্শনের ব্যবস্থা।
আম্বানিদের ২৭ তলা বিলাসবহুল প্রাসাদের প্রতিবেশীরাও এসব লোক দেখানো উৎসবে মোটেও খুশি হতে পারছেন না। হ্যাঁ, এটা তাদের সম্পদ, কিন্তু এখন তারা যা করছে তা হাস্যকর পর্যায়ে চলে গেছে। আপনার অনেক সম্পদ আছে, সেটা আমরা দেখেছি। এই তো, এভাবে লোক দেখানোর কোনো মানে হয় না। জাঁকজমক এই বিয়ে মুম্বাইয়ের হোটেল ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব ফেলেছে। বিশেষত বিয়ের আসর বসা বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এলাকায় হোটেলের ভাড়া ব্যাপক হারে বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হোটেলগুলোর গড় ভাড়া যেখানে সাধারণত প্রতি রাতের জন্য ১৩,০০০ টাকা, সেখানে ১৪ জুলাই রাত থেকে ৯১,০০০-এর বেশি টাকা চার্জ করা হচ্ছে। এরপরেও নাকি সেখানকার হোটেলগুলো সম্পূর্ণ বুক হয়ে গেছে। ভারতের আরেক ধনকুবের বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সাথে আম্বানির ছেলে অনন্ত আম্বানির এই বিয়েতে $১০০ মিলিয়ন কিংবা ১,০০০ কোটি টাকার মতো খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে $১২০ মিলিয়ন বা ১,১০০ কোটি টাকার বেশি খরচ হতে পারে এই বিয়েতে। বিভিন্ন গণমাধ্যম থেকে এমনটা দাবি করা হলেও আসল অঙ্ক আরও বড় হতে পারে। ধারণা করা হচ্ছে এই বিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তালিকায় নাম লেখাতে পারে। তবে খরচ যাই হোক না কেন, আম্বানি পুত্রের এই বিয়ের খরচ অতীতের অনেক রেকর্ডই ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিয়ের অনুষ্ঠানের গড় খরচ $১৫,০০০, যদিও তাদের বার্ষিক পারিবারিক আয় $৫,০০০, অর্থাৎ বার্ষিক পারিবারিক আয়ের ৩ গুণ অর্থ বিয়ের অনুষ্ঠানে ব্যয় হয়। যদিও বিশ্বের অনেক দেশেই বিয়ের অনুষ্ঠানে বড় ধরনের ব্যয় করা হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি শুধু ব্যয়ের নয়, এর সঙ্গে ক্ষমতা ও মর্যাদার বিষয়ও জড়িয়ে আছে। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ৭ পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিয়ের পর ১৪ জুলাই হবে রিসেপশন। ইতোমধ্যে এই জুটির দুটো প্রি ওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে ১ সপ্তাহ ধরে, আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গেছে। এবার পালা খালি বিয়ের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।